বাঁশখালী বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ উপজেলা। চট্টগ্রাম শহর থেকে মাত্র ৩৮ থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই অঞ্চলটি সমুদ্র সৈকত, চা বাগান এবং ইকো পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অত্যন্ত জনপ্রিয়। শুধু তাই নয়, এখানে আছে বেশ কয়েকটি প্রাচীন সনাতন ধর্মের বিখ্যাত মন্দির। এগুলো দর্শনীয় স্থান হিসেবে আপনার বাঁশখালী ভ্রমণের তালিকায় রাখতে পারেন। আমি ঘুরে বেরিয়েছি বাঁশখালীর আনাচে কানাচে, সেটার বিস্তারিত ভ্রমণ গল্প থাকছে এইবারের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর উপভোগ করুন বাঁশখালীর অপরূপ সৌন্দর্য। এবারের ট্যুরটা একটু ভিন্ন আমেজে হতে যাচ্ছে আমার জন্য। এই প্রথম ফুল ট্যুর হবে বাইকে চড়ে। এর আগে কখনো এভাবে ফুল ট্যুর বাইকে দেওয়া হয়নি, তাই প্রথম থেকে একটু অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। বাইক চালনায় রয়েছে আমার দাদা, ওনার সাথে এই ট্যুরটা হচ্ছে এবং ওনার সাথে ওনার কলিগরাও আছে, সেটা অন্য আরেকটি বাইকে আছে। বাঁশখালী যাওয়ার জন্য প্রথমে আপনাকে চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা ক্রসিং হয়ে চলে যেতে হবে, অথবা আপনারা যারা সরাসরি বাসে যেতে চান তারাও চাইলে বহদ্দারহাট অথবা নতুন ব্রিজ এলাকা থেকে সরাসরি বাস পাওয়া যায়, আপনারা সেইখান থেকেও বাসে চড়ে সরাসরি বাঁশখালী চলে যেতে পারবেন। বাঁশখালীতে ভ্রমণের প্রথমে যদি বেলগাঁও চা বাগান ঘুরে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে চাঁদপুর বাজার। আমরাও প্রথমে চা বাগান দেখতে যাব, তাই আমাদের গন্তব্য হলো চাঁদপুর বাজার। বাঁশখালীর পিচ ঢালা সুন্দর মসৃণ পথ ধরে এগিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম সাঙ্গু নদীর তীরে। এখানে আনোয়ারা এবং বাঁশখালী উপজেলাকে সংযোগ ঘটিয়েছে এই সেতু, যার নাম তৈলার দ্বীপ সেতু। এই সেতু থেকে আঁকাবাঁকা সুন্দর সাঙ্গু নদীকে দেখতে বেশ সুন্দরই লাগছিল, তাই গাড়ি থামিয়ে কিছুটা সময় আমরা উপভোগ করলাম সাঙ্গুর এই বিশালতাকে, যেখানে নদীর মাঝে মনে হচ্ছে নীল আকাশকে ছুটে চেয়েছে। একটা সময় এই আনোয়ারা এবং বাঁশখালীর লোকজনকে সাঙ্গু নদী পার হতে হতো ফেরি দিয়ে, এখন সেতু হওয়াতে ভোগান্তিহীন যাত্রা করতে পারছে। বেশ কিছুটা সময় উপভোগ করে আমরা আবারও ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। তৈলার দ্বীপ সেতু থেকে 15 মিনিট পরে এসে পৌঁছায় চাঁদপুর বাজার। এই বাজার বাঁশখালী উপজেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত। আমরা এই বাজারে পৌঁছানোর পর হালকা খাবার দাবার সেরে নিলাম স্থানীয় এক দোকান থেকে। এদিকে দাদার এক বন্ধুও আমাদের সাথে এসে যোগদান করলো ভ্রমণে সহায়তা করার জন্য। পরবর্তীতে আমরা আবারও চলা শুরু করলাম পাকুড়িয়া বাজারের দিকে। চাঁদপুর বাজার থেকে হাতের ডান দিক দিকে পাকুড়িয়া বাজার যাওয়ার রাস্তা। এই পথ ধরে চলে যাওয়া যায় বেলগাঁও চা বাগানের দিকে। যেহেতু আমরা প্রথমে বেলগাঁও চা বাগানের দিকেই যাব, তাই এই পথ ধরেই আমাদের ছুটে চলা। তবে বেলগাঁও চা বাগানে যাওয়ার রাস্তাটা আবার তেমন সুবিধার না। বাঁশখালীর প্রধান রাস্তাগুলো ভালো অবস্থায় থাকলেও ভিতরের রাস্তাগুলো তেমন ভালো না। পাকুড়িয়া বাজার থেকে চা বাগান যাওয়ার রাস্তাটাও ঠিক তেমনই একটা সুবিধার না। পাকুড়িয়া বাজার থেকে বেশ খানিকটা পথের ভিতরে এই চা বাগানের অবস্থান। আপনারা সিএনজি অথবা রিক্সা নিয়ে সেখানে যেতে পারেন। ভাঙাচোরা রাস্তার পরিমাণ এত বেশি যে মোটরসাইকেল চালানোটাও এই পথে বেশ কঠিন হচ্ছিল। যদিও বাইকে আমরা 3 জন ছিলাম, এটার কারণেও বাইক কিছুটা সাবধানে চালাতে হচ্ছিল। দেখেন রাস্তার অবস্থাটা এত পরিমাণে ভাঙা যে এখানে আমাদেরকে বাইক থেকে অলমোস্ট নেমে পড়তে হলো এবং বাইকটা আলাদাভাবে যেতে হচ্ছে। ভাঙা
ভাঙাচোরা পথ পেরিয়ে অবশেষে আমরা চা বাগানের কাছাকাছি এসে পড়েছি। সেটা এই দুই পাশে পাহাড় আর ঘন গাছপালা দেখে বুঝতে পারলাম। অনেকটা পথ পাড়ি দিয়ে আসতে হলো এই দক্ষিণ চট্টগ্রামের প্রথম ও একমাত্র চা বাগানে। এত কষ্ট বুঝি এখন সার্থক হওয়ার পথে। সো হ্যালো ভিউয়ার্স, ফাইনালি এসে পৌঁছালাম এই বেলগাঁও চা বাগানে। এটা হচ্ছে বেসিক্যালি সিটি গ্রুপের অধীন এই চা বাগান। সো এই চা বাগানটা বেসিক্যালি বাঁশখালীর পাকুড়িয়া অর্থাৎ চাঁদপুর বাজার থেকে পাকুড়িয়া হয়ে কিন্তু আপনার এই চা বাগানটা, এটার আয়তন প্রায় ৩,৫০০ একরের মতো, যেটা এখানে সুপারভাইজার যিনি গেটের সামনে ছিলেন উনি বললেন। তো এটা হচ্ছে বেসিক্যালি সিটি গ্রুপের অধীন এই চা বাগানটা, বাঁশখালীর একমাত্র চা বাগান এটা অবশ্য। তো আমরা যাই ভিতরে, দেখি এটার কীরকম সৌন্দর্যটা একটু দেখে আসি, চলেন। বেলগাঁও চা বাগানটির প্রতিষ্ঠার সঠিক কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। লোকমুখে জানা যায় 1912 সালে ইংরেজরা বাগানটি শুরু করেন। বাগানটি 1947 সালে দেশ বিভাগের পর থেকে মালিকানার অনুপস্থিতিতে অপব্যবস্থাপনার সম্মুখীন হয়। ক্রমান্বয়ে বাগানের অধিকাংশ জমি স্থানীয় অবৈধ দখলে চলে যায়। পরবর্তীতে চা বোর্ডের হস্তক্ষেপে এই বাগানটি বিভিন্ন সময় হাতবদল হয়ে সিটি গ্রুপের কাছে এসে বর্তমানে স্থিত হয়েছে। ক্লোন চা উৎপাদনের কারণে বেলগাঁও চা বাগানটি বর্তমানে দেশের অন্যতম শীর্ষ মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান হিসেবে বেশ সুপরিচিত। চা বাগানের সৌন্দর্য উপভোগ করে বেশ কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম আমাদের আজকের দ্বিতীয় স্পটে যাওয়ার জন্য। আজ আমরা যাব বাঁশখালীর অন্যতম বিখ্যাত ঋষিধাম মন্দিরে, যেটির অবস্থান গুনাগড়ি বাস স্ট্যান্ডের একটু পরেই। যারা সরাসরি শহর বা আনোয়ারা থেকে আসবেন তারা গুনাগড়ি বাস স্টেশনের পরে নামলে হাতের বাম পাশেই এই ঋষিধামটিতে যেতে পারবেন। সো ভিউয়ার্স, এখন আসলাম নতুন আরেকটা স্পটে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ধর্মীয় স্থাপনা, এটাকে ঋষিধাম বলা হয়, আর এটা নাকি এখানকার অন্যতম আকর্ষণীয় স্পট। সো এটা দেখতে এখন আমি এই জায়গাতে আসলাম। বাঁশখালী ঋষিধাম বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কোকডন্ডি গ্রামে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী আধ্যাত্মিক তীর্থস্থান। এটি শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। বহু বছর পূর্বে এই স্থানটি প্রতিষ্ঠিত হয় বৈষ্ণব কুল চূড়ামণি নিত্যানন্দ প্রভুর ত্রয়োদশ বংশধর অমৃতলাল গোস্বামীর নির্দেশে ও ভবিষ্যৎবাণী অনুযায়ী এর কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ এর প্রসার ঘটান। এই আশ্রমের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এখানে প্রতি ৩ বছর অন্তর অন্তর ঋষি কুম্ভ মেলা হয়। বাংলাদেশের মধ্যে একমাত্র এই ঋষিধামেই কুম্ভ মেলার আয়োজন করা হয়, যা সনাতন ধর্মাবলম্বীদের এক মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে দর্শনার্থীদের জন্য দুপুরের আহারের আয়োজন থাকে, তবে এই ক্ষেত্রে আপনি যদি যাওয়ার আগে অর্ডার দিয়ে রাখেন তাহলেই আপনার জন্য ওনারা নিরামিষ খাবারের আয়োজন করে রাখবে। ঋষি মন্দির দেখা শেষ করে এরপর আমরা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্য বাঁশখালী ইকো পার্কে যাওয়ার জন্য। ইকো পার্কে যাওয়ার জন্য আপনাকে বাঁশখালী উপজেলা পেরিয়ে শিলকুপের রাস্তা ধরে এগিয়ে গেলে পেয়ে যাবেন ইকো পার্কে যাওয়ার রাস্তা। এখানে যাওয়ার রাস্তাটা বেশ ছোট, তবে দুপাশের সৌন্দর্য দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে। যেন মনে হয় প্রকৃতিকে কেউ নিজ হাতে এখানে রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। যদিও এখানকার রাস্তার অবস্থা খুব একটা ভালো না, দেখে যে কেউ বুঝবে এই রাস্তায় বেশ কয়েক বছর কোনো ভালো রকমের মেইনটেনেন্স হয়নি।
বাঁশখালী ইকো পার্কে প্রবেশ ও গাড়ি পার্কিং করার জন্য আলাদা আলাদা ফি রয়েছে। সো আপনাকে বাঁশখালী ইকো পার্কে কেউ যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ির জন্য আপনাকে প্রবেশ ফির পাশাপাশি পার্কিং এর জন্য ফি দিতে হবে। সো আরেকটা স্পটে চলে আসলাম, যেটা হচ্ছে বাঁশখালী ইকো পার্ক। সো এই ইকো পার্কে ঢুকতে কিন্তু এন্ট্রি ফি 30 টাকা করে লাগে। সো আমরা সবাই চলে আসছি এখানে ইকো পার্কে। আমরা অলরেডি হেঁটে সামনের দিকে যাচ্ছে। তো এখন চলেন যাই এক্সপ্লোর করি এই বাঁশখালী ইকো পার্কটা। এটা একটা সময় আসলে বন জঙ্গলই ছিল, এখন সেটাকে মোটামুটি একটু মানে সুশৃঙ্খলভাবে এটাকে আপনার ইকো পার্ক হিসেবে এটাকে গড়ে তুলেছে। সো চলেন ভিতরে যাই, দেখি কি কি আছে এখানে। বাঁশখালী ইকো পার্ক বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক ইকো পার্ক। বাঁশখালী ইকো পার্কে টিকিট কেটে প্রবেশ করার সময় যে উচ্ছ্বাস আর উদ্দীপনা নিয়ে প্রবেশ করেছিলাম, প্রবেশ করার পর সেটা পরিবেশ পরিস্থিতি থেকে বেশিক্ষণ স্থায়ী হয়নি। অপরিচ্ছন্ন পরিবেশ, ভাঙাচোরা অবকাঠামো, সাথে সব জায়গাগুলো নোংরা পরিবেশ। এই পার্কের বিশেষ আকর্ষণ হলো যে লেক, সেটার দুরবস্থা থেকে বেশ হতাশ হলাম। পুরো লেকের পানিতে প্রচুর কচুরিপানাতে ঢেকে আছে। অবস্থা দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এটা কোনো লেক না, এটা একটা কর্দমাক্ত জমিতে ফসলে চাষ হয়েছে। এছাড়াও যে ঝুলন্ত সেতু করেছে সেটাও প্রপার মেনটেনেন্স না হওয়ার কারণে নড়বড়ে হয়ে আছে। আসলে এই বাঁশখালী ইকো পার্কের পরিবেশ পরিস্থিতি দেখে আমি আসলে জল্পনায় হতাশ। আলটিমেটলি এখানে সে লেকের পানির অবস্থা দেখেন, খুবই বাজে অবস্থা। আমি জানি না আসলে এখানকার যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ওনারা আসলে এটা নিয়ে চিন্তাভাবনা আছে কি না, বা এটা নিয়ে আসলে কোনো ধরনের পরিকল্পনা আছে কি না। এটা অলমোস্ট একটা পরিত্যক্ত অবস্থায় মনে হচ্ছে। ব্রিজের অবস্থাটাও অনেক বেশি ভাঙাচোরা, নড়বড়ে। মানে এই যে যে পার্কের ব্রিজের দেখেন এখানে গাছ পর্যন্ত নাই। সো এমন একটা অবস্থা যে এইটা স্টিল নাও যে এখনো পর্যন্ত মানুষকে সার্ভিস দিচ্ছে, এটাই অনেক বেশি। সো আমি আশা করব কর্তৃপক্ষ দ্রুত এই ব্যাপারে আসলে পদক্ষেপ নেবে। সো দেখেন আপনারা আসলে এই পার্কের এত বাজে অবস্থা, মানে এখানে যে আসলে কেউ ঘুরতে আসছে এটাই আসলে এই পার্ক কর্তৃপক্ষের আমি বলবো অনেক ভাগ্য ভালো। তো 30 টাকা খরচ করে মানুষ আসলে এই পার্কে ভ্রমণ করতে আসছে। লিটারেলি এই পার্কে আসলে দেখার মতন যে কয়েকটা অপশন ছিল সেটাও আসলে এখানে খুব বাজে ব্যবস্থাপনার কারণে এটা অলমোস্ট এখন মানে এটা অলমোস্ট মৃতপ্রায় বলতে পারেন। রেস্ট হাউস আছে যেটা অনেক দিন আসলে ব্যবহার না হওয়ার ফলে এটার মানে আর অবশিষ্ট আছে বলে মনে হয় না। এখানে দরজা জানলাগুলো আমি টোটালি ভাঙা অবস্থায় দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা সরকারি স্থাপনা যে কতটা দুরবস্থা হতে পারে এটার প্রকৃত উদাহরণ হচ্ছে এই বাঁশখালী ইকো পার্ক। আমরা যারা আপনারা আমার পেজ দেখে যারা ফলো করে থাকেন তারা তো ইতিমধ্যে দেখেছেন আমি কিছুদিন আগে নীলগিরি, নীলাচল এইসব জায়গায়ও ভিজিট করেছি। সেখানে যখন সামরিক বাহিনী অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এদের আন্ডারে যখন এই ধরনের স্থাপনাগুলো থাকে, প্রত্যেকটা স্থাপনা কিন্তু যথেষ্ট ওয়েল ডেকোরেটেড অবস্থায় থাকে। বাট এই টাইপের যেগুলো বেসরকারি ব্যবস্থা নেয় অর্থাৎ সরকারের অন্যান্য স্থাপনাগুলো যখন অন্য অধিদপ্তরের আন্ডার থাকে তখন আসলে এগুলোর মান নিয়ে যে প্রশ্ন ওঠে সেটা কিন্তু এখন আপনারা প্রমাণ পেলেন। একটা পার্ক উদ্বোধন হয়েছে, এই পার্কটা বেসিক্যালি উদ্বোধন হয়েছে 2006 সালে। এখানে যেটা ফলক দেখতে পাচ্ছি, উদ্বোধন যে ফলকটা, সেটার 20 বছর পরে এসে মানে একটা পার্কের কী পরিমাণ অব্যবস্থাপনা থাকলে এবং এটার যদি মেনটেন্যান্স না হয় কী অবস্থা হতে পারে তার
একেবারে নিজের চোখে দেখলাম। এবং আলটিমেটলি আমার মনে হয় এইসব পার্কগুলোকে আসলে সামরিক বাহিনীর অধীনে আসলে নিয়ে যাওয়া উচিত। ওনারা যেভাবে প্রপার ওয়েল মেনটেন করে সেটা আসলে আমাদের যারা ট্যুরিস্টরা আছে সেটা আসলে অনেক এনজয় করার সুযোগ থাকে, যেটা এখন এটা আসলে ধরতে গেলে এখানে আসলে তেমন কোনো কিছু করার থাকে না। পার্কের উন্নতি সাধনে আশা করি কর্তৃপক্ষ এই ব্যাপারগুলোতে নজর দিয়ে দ্রুত ব্যবস্থা নেবে। সামান্য একটু উন্নত সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলে এই ইকো পার্কটি হয়ে উঠবে ভ্রমণ প্রিয়াসীদের অন্যতম গন্তব্যস্থান। নয়তো দিন শেষে আমাদের পর্যটন প্রসারে এটি ক্ষতির মাত্রাই বাড়াবে শুধু। ভগ্ন মনোরথে ইকো পার্ক দেখা শেষ করে চলে আসলাম চিত্তাহারী যোগাশ্রম নামের এই মন্দিরটিতে। এটিও শিলকুপের একই রাস্তায় পড়ে। এখানে আপনারা দুভাবে আসতে পারেন। যারা ইকো পার্ক থেকে এদিকে আসবেন তারা সরাসরি শিলকুপ প্রাইমারি স্কুলের পাশের রাস্তা দিয়ে চলে আসতে পারবেন। আর যারা বাঁশখালীর থেকে আসবেন তারা দারোগা বাজার থেকে গাড়ি ভাড়া করে সহজে এদিক দিয়ে চলে আসতে পারেন। এই মন্দিরটি পাহাড়ে ঘেরা বিশাল এলাকা জুড়ে অবস্থিত। এখানে যোগী সাধকরা খুবই সাধারণ জীবনযাপন করেন। মূলত এই সাধারণ জীবনযাপন আর শান্তির নিরিবিলি খোঁজে আধ্যাত্মিক সময় যারা কাটাতে চান তারা এখানে এসে সময়টাকে উপভোগ করতে পারেন। স্থানীয় সনাতন ধর্ম অবলম্বীদের কাছে এটি বহু বছর ধরে সাধনা, পূজা অর্চনা এবং আধ্যাত্মিক চর্চার একটি অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এই বিশাল এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন দেবদেবী মহাপুরুষদের ভাস্কর্য, যা তারা সম্মান দেখানোর জন্য সুযোগ রেখেছে। এই এলাকায় দেখলাম প্রচুর গাছ লাগানো হয়েছে, যার কারণে জায়গাটার একটু ভিন্ন মাত্রা পেয়েছে। এখানে বেশ কয়েকটা মাটির ঘর আমি দেখতে পাচ্ছি। চট্টগ্রাম শহরে তো নাই, চট্টগ্রামের অঞ্চলেও অ্যাকচুয়ালি এখন মাটির ঘর অনেকখানি বিলুপ্ত। বাট এখানে দেখছি খুব পরিপাটি করে মাটির ঘরগুলো ওনারা তৈরি করে রেখেছে এবং এখানে হয়তো ওনাদের যারা ঋষি সাধক আছেন ওনারা বসবাস করেন। মাটির ঘরের বিশেষত্ব হচ্ছে বেসিক্যালি আপনার গরমের দিনে ঠান্ডা এবং ঠান্ডার দিনে গরমের অনুভূতি আপনাকে দিবে। অনেক বছর পর মাটির ঘর দেখতে পেরে আসলে আমি বেশ আনন্দই পাচ্ছি। মন্দির দেখা শেষ হতে হতে প্রায় বিকেল গড়িয়ে সূর্য অস্ত হতে চলেছে। তাই এবারের গন্তব্য বাঁশখালী সমুদ্র সৈকত। যেহেতু অনেকটা বিকেল গড়িয়ে গেছে তাই আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত দেখতে যাওয়ার জন্য বিকল্প রাস্তা ব্যবহার করি। এক্ষেত্রে আমাদের বাইক থাকাতে একটু সুবিধা হয়। যাদের বাইক আছে তারা আমাদের মতন জলদি গ্রামের এই পথ ধরে আপনারা চলে যেতে পারেন সমুদ্র সৈকত দেখতে। আর যারা চট্টগ্রাম শহর বা অন্যান্য জায়গা থেকে আসবেন তারা গুনাগুড়ি বাস স্ট্যান্ড থেকে সরাসরি সিএনজি যোগে বাহারছড়া পয়েন্টে চলে আসতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে সিএনজিওয়ালার সাথে ভাড়ার দাম ঠিক করে নিতে হবে, যেহেতু ওখানে অনেকখানি সময় আপনারা অবস্থান করবেন এবং সন্ধ্যার সময় যাতে গাড়ি পেতে যাতে কোনো সমস্যা না হয় তাই আমার সাজেশন থাকবে আপনারা গাড়ি আপ ডাউন ভাড়া করে নেবেন। এক্ষেত্রে কিছুটা টাকা বেশি গেলেও আপনি নিশ্চিন্তে আবার ফিরে আসতে পারবেন। আমরা এখন ছুটে চলেছি বাঁশখালীর দীর্ঘ বেড়িবাঁধের উপর। বাঁশখালীর এই দীর্ঘ বেড়িবাঁধের ইতিহাস মূলত দুর্যোগ, অবহেলা, দুর্নীতি এবং বারবার সংস্কারের এক দীর্ঘ ও জটিল আখ্যান। বাঁধগুলো স্বাধীনতার পর আর টেকসইভাবে নতুন করে নির্মিত হয়নি, কেবল হয়েছে জোড়াতালি ও সংস্কারের কাজ। 1960-এর দশকে তৎকালীন সরকার উপকূলীয় অঞ্চল হিসেবে বাঁশখালীর বঙ্গোপসাগর ও সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় প্রথম বেড়িবাঁধ নির্মাণ করে। 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বাঁশখালীর বেড়িবাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এরপর থেকে বাঁধটি অরক্ষিত হয়ে পড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর 2015 সালের মে মাসে সাঙ্গু নদী ও বঙ্গোপসাগর উপকূল রক্ষায় 14 কিলোমিটারের দীর্ঘ বেড়িবাঁধ স্থায়ীভাবে নির্মিত হয়। যদিও তাতেও এই অঞ্চলের মানুষের কষ্ট পুরোপুরি লাঘব হয়নি বলেই অভিযোগ আছে। বাঁশখালী উপজেলায় অবস্থিত বাঁশখালী সমুদ্র সৈকত, যেটি বাহারছড়া সৈকত নামেও পরিচিত, এটি প্রায় 37 কিলোমিটার দীর্ঘ একটি বালুকাময় বেলাভূমি, যেটি বাংলাদেশের কক্সবাজারের পর দ্বিতীয় সর্ববৃহৎ। শহর থেকে মাত্র 38 থেকে 43 কিলোমিটার দূরে এই সৈকতটি তার নৈসর্গিক সৌন্দর্য, ঝাউ বাগান এবং লাল কাঁকড়ার বিচরণের জন্য অত্যন্ত জনপ্রিয়। সো ফাইনালি আসলাম বাঁশখালীর সেই বিখ্যাত বিচে। সো অলমোস্ট সূর্য ডুবে গেছে, অলমোস্ট পুরাই সূর্য আসলে ডুবে গেছে এখন পরন্ত বেলায়। সো এনজয় করতে আসলাম বাঁশখালী বিচের ভিউ। এখন অবশ্য ভাটা চলছে, সো এখানেও একটু আসলে সাবধানে হাঁটতে হবে, কারণ আলটিমেটলি এখানে বিষয়টা হচ্ছে আবার চোরাবালি থাকতে পারে। তো যেহেতু এখন ভাটা এবং সমুদ্র কিন্তু অনেক দূরে চলে গেছে এখান থেকে, সমুদ্র এখানে নাইও, পানিটা অনেক দূরে। আচ্ছা, আপনাদেরকে এখানে একটা ভিউ আমি জানি না দেখতে পাচ্ছেন কি না, বাট ওখানটায় হচ্ছে কিন্তু ওই এসালমের যে পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ কেন্দ্র, ওটা কিন্তু এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, যদিও আসলে অনেক দূরে, এখান থেকে আরও প্রায় 20 মিনিট আপনাকে গাড়ি চালাই যেতে হবে। দেখা যাচ্ছে এখানে প্রচুর মানুষ ফুটবল খেলছে, স্পেশালি ওনারা হয়তো বাঁশখালীর এখানের স্থানীয় জনগণ। সেখান থেকে দেখতে পাচ্ছি ওনারা ফুটবলে মেতে আছে, এবং আসলে এই রকম পরিবেশে আপনার ফুটবল খেলার মজাই কিন্তু আলাদা। দেখেন ঠান্ডা বাতাস আসছে সমুদ্র থেকে, মাত্র একেবারেই ধুলো বালুচর। তো ইজিলি আপনি এখানে ফুটবল খেলতে পারবেন, বেশ আনন্দদায়ক কিছু সময় কাটাতে পারবেন। যদিও আমরা আসলে বিভিন্ন প্লেস ঘুরে আস্তে আস্তে এখানে অনেকখানি লেট হয়ে গেছে, বাট এখন যে ভিউটা আছে সেটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং আমি খুব এনজয় করছি। যদিও সাগর কিন্তু অনেক দূরে চলে গেছে এখন, যেহেতু ভাটা একটা টাইম সন্ধ্যাও হয়ে গেছে, সূর্যও ডুবে গেছে। সো তবে এইরকম নিরিবিলি ধুধু বালুচর বিশিষ্ট বিচটা কিন্তু বেশ ভালোই লাগছিল। এখানে কিন্তু একটা প্যারাবনও দেখা যাচ্ছে, অনেকটা দূরে আছে প্যারাবনটা। ওই প্যারাবনটাও এখানে অনেকটা ভিতরে চলে আসছে। সন্ধ্যাবেলার বিচে একা একা হেঁটে চলা বা একা একা পথ চলা কিন্তু বেশ আনন্দদায়ক, এবং এই নির্জনতা আপনাকে যে কোনো জায়গার তুলনায় এই জায়গাগুলোতে অনেক বেশি আপনাকে এনার্জাইজড করবে। আপনি একা একা ফিল নেওয়ার যে বিষয়টা, প্রকৃতির সাথে আপনার যে মেলবন্ধন, সেটা বেশ ভালোই আপনি উপভোগ করতে পারেন। দেখেন কোথায় কিন্তু কেউ নেই, একেবারেই পুরো নির্জন একটা বিচ। তো এই বিচে আপনি আসলেই অসাধারণ ফিল করতে পারবেন। সো এখানেই আজকে ডে ট্রিপটা শেষ করছি। বাঁশখালীতে আজকে বেশ কিছু পয়েন্ট কভার করার চেষ্টা করেছি। সো ফাইনালি এখান থেকে আসলে বিদায় নিচ্ছি। অলমোস্ট আপনার সন্ধ্যা হয়ে গেছে, এখন ফিরে যাওয়ার পালা। তো ভালো থাকবেন সবাই, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।